শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আসাদ এডুকেয়ারে। আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব শক্তির নিত্যতার সূত্র সম্পর্কে। যারা এই ভিডিওতে নতুন তারা আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে নিও। সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি, সেই অংশটা। এই অংশটা দেখার পরে এখানে আসলে ভালো হয়, কারণ এখানে কিছু কিছু টপিকস আছে যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, সুতরাং কিছু বেসিক কথা আমরা স্কিপ করতে পারি। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। শক্তির নিত্যতা সূত্র এবং শক্তির নিত্যতা সূত্র থেকে যেরকম করে প্রশ্ন আসে আমাদের সৃজনশীলে, ঠিক ওইরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলো শুরু করা যাক। আমি বোর্ডে অলরেডি শক্তির নিত্যতার সূত্রটা লিখে রেখেছি। সূত্রটা এরকম, আমরা জানি, সবাই ছোট থেকেই পড়ে আসছি, এবং এটাকে অনেক সময় শক্তির সংরক্ষণশীলতার নীতিও বলে। শক্তির সূত্রটা কি? শক্তির সৃষ্টি করা যায় না, শক্তি ধ্বংসও করা যায় না। জাস্ট কি করা যায়? শক্তিকে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করা যায়। আমি যেমন পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তি, এরকম বিভিন্নভাবে ট্রান্সফার করা যায়। তো আমরা সেটা নিয়ে কথা বলবো না। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, কাজ, ক্ষমতা, শক্তি, এই রিলেটেড যে ম্যাথগুলো পরীক্ষা আসে, ঠিক সেই টপিকসটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমি যদি একটা কথা বলি, যে একটা চিত্র যদি দেখাই, যে এরকম একটা বস্তু ভূমি থেকে 8 মিটার উচ্চতায় আছে, 8 মিটার উচ্চতায় এই জায়গায় আছে, আর ভূমির জায়গাটা হচ্ছে সি। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম। তো আমি যদি এই মার্কারটাকে এরকম করে ছেড়ে দেই, এবার তো মার্কারটা এরকম করে পড়বে না। তাহলে এই যে এ অবস্থানে তো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে, তাই না? সেখানে বিভব শক্তি থাকতে পারে, গতিশক্তি থাকতে পারে, কিন্তু কোনটা কত আছে আমি জানি না, বাট আছে। সি হচ্ছে ভূমিতেও কি একটা বিভব শক্তি আছে, একটা গতিশক্তি আছে। মার্কারটা যখন ছেড়ে দিব, ভূমিতে আঘাত করবে না, তো সেই সময় তো তার একটা শক্তি কাজ করবে। তাহলে এখানেও ঠিক এরকম কিছু একটা আছে, আমি জানি না কোনটা আছে, বাট কিছু একটা আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে শক্তির নিত্যতা সূত্র, এই জায়গায় যতটুকু শক্তি আসবে, শক্তি আছে, এই জায়গায়ও ঠিক ততটুকু শক্তি আছে। অর্থাৎ এখানে যদি 5000 জুল হয়, তাহলে এখানেও 5000 জুল হতে হবে। আর মাঝখানে তুমি যদি কোনো একটা জায়গা চিন্তা করো, এই যে দেখো মার্কারটাকে যখন আমি ছেড়ে দেব, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, বিভিন্ন জায়গা থাকতে পারে। প্রত্যেকটা জায়গায় তার শক্তি থাকবে, হয় বিভব শক্তি থাকবে, নয়তো গতিশক্তি থাকবে, বাট আমি জানি না, কিন্তু থাকবে। তো ধরলাম এই জায়গাটা হচ্ছে বি। এখানেও আমাকে বের করতে হবে যে না, শুধুমাত্র এই সর্বোচ্চ উচ্চতা বা ভূমি এতটুকুই না, তুমি যে কোনো জায়গা নিয়ে চিন্তা করো, প্রত্যেকটা জায়গাতে শক্তির মান একই থাকবে। তো আমরা মনে করি সেই জায়গাটা হচ্ছে ভূমি থেকে এক্স মিটার উচ্চতা, এটা আমরা ধরলাম। অর্থাৎ এখান থেকে এটার উচ্চতা এইচ, আর ভূমি থেকে এইটা হচ্ছে উচ্চতা হচ্ছে এক্স। তাহলে এই জায়গার উচ্চতা কত হবে বলো তো? তাহলে টোটালটা হচ্ছে এইচ থেকে এক্স বাদ দেওয়া লাগবে। তাহলে কি হবে? এইচ মাইনাস এক্স। আশা করি বুঝতে পেরেছো। সম্পূর্ণটা যদি এইচ হয় আর এটা যদি এক্স হয়, তাহলে এখান থেকে এটা বাদ দিলে এটা হবে, তাহলে এইচ মাইনাস এক্স। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে কি, আমাদের এখানে এ জায়গা, বি জায়গা, সি জায়গা, 3 জায়গা, এই 3টা ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? মোট শক্তি বের করতে হবে। তো আমরা শুরু করি। খুবই সহজ, তোমরা একবার মনোযোগ দিয়ে দেখো, সহজেই বুঝতে পারবে। এই প্রশ্নটা খুব 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 পরীক্ষায় আসে। তাহলে আমরা প্রথমে এ এর ক্ষেত্রে লিখি। এ এর ক্ষেত্রে দেখো তো, এ যখন ছিল বস্তুটা, এখানে বিভব শক্তি আমরা বের করতে পারি না। বিভব শক্তির সূত্রটা কি জানি? ইপি ইকুয়াল এমজি এইচ। এখানে এম হচ্ছে কি? বস্তুর ভর, জি কি? অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে কি পরিমাণ উচ্চতা। দেখো তো সে কি পরিমাণ উচ্চতায় আছে? এইচ পরিমাণ। তাহলে বিভব শক্তি কি হবে? এমজি এইচ হবে। এখন গতি শক্তি নির্ণয় করি। গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, ভি কি জিনিস জানো? তোমাদের নিশ্চয়ই মনে আছে, ভি হচ্ছে বস্তুটার বেগ। এই যে দেখো, এই জায়গাটায় যখন আমি বস্তুটা ধরেছিলাম, বস্তুটার কি কোনো বেগ আছে? এই যে বস্তুটাকে আমি ধরে আছি, বস্তুর কি কোনো বেগ আছে? নাই। তারপরও সে নিচের দিকে পড়ে। তাহলে এই জায়গাটাকে আমরা বলতেছি কি, আদি বেগ কি, শেষ বেগ কি? 0, কারণ এই বস্তুটা এখন পর্যন্ত নড়ে নেই। তাহলে এই যে ভি, এর মানটা কত আসবে? 0 আসবে। তাহলে গুণ করলে কত আসে? গুণ করলেও 0 আসে।
0 জুল। তাহলে আমরা যদি মোট শক্তি বলি, মোট শক্তিকে যদি আমি EA দিয়ে প্রকাশ করতে পারি, তোমরা আবার বলতে পারো যে ভাইয়া কি নতুন সূত্র বানাইলেন নাকি? না, এখানে E বলতে শক্তি বুঝাইছি, A বলতে আমি বুঝাইলাম A অবস্থান, এটা কোনো ব্যাপার না। তাহলে আমরা লিখি EP প্লাস EK, তাহলে আমরা কি দিব mgh প্লাস 0, তাহলে মান কত আসবে mgh। তাহলে A এর জায়গায় মোট শক্তি আমরা কত পাইছি? মোট শক্তি পাইছি আমরা mgh। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে B জায়গাতে বের করা। তাহলে আমরা B এর ক্ষেত্রে বের করি। B এর ক্ষেত্রে, আচ্ছা B এর ক্ষেত্রে কয়টা শক্তি থাকতে পারে? ওই দুইটা, বিভব শক্তি, গতি শক্তি। তাহলে আমরা বিভব শক্তি বের করি। তাহলে বিভব শক্তির সূত্র কি জানো? mgh। আচ্ছা এইচটা কি? এইচ হচ্ছে উচ্চতা। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি বিভব শক্তি সবসময় পরিমাপ করতে হয় ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে সেইটা। তো এই যে B, তোমরা দেখতে পাচ্ছ Bটা কত উপরে আছে? x না? তাহলে কি আমরা h দিব না x দিব? না, h আমরা দিব না, আমরা এখানে দিব x। তাহলে বিভব শক্তি হচ্ছে mgx। ওকে, এখন আমরা B অবস্থানে গতিশক্তি বের করব। গতিশক্তির সূত্র কি? EK ইকুয়াল হাফ mv স্কয়ার। আচ্ছা v স্কয়ার মানে কি? শেষ বেগ। এই বস্তুটা কোত্থেকে আসছিল, কোথা থেকে পড়তেছিল বলো তো? বস্তুটা A থেকে B তে পড়তেছিল, মাঝখানে উচ্চতা পরিবর্তন করছে কতটুক? h মাইনাস x। তাহলে এখানে ছিল আদিবেগ 0 এবং v, এখানে কি v 0? না, বস্তুটা কিন্তু v শেষ বেগ 0 না, কারণ বস্তুটা এখানে থেমে যায় নাই। বস্তুটা এরকম করে নিচের দিকে পড়তেছিল, বস্তুটা এরকম করে নিচে পড়তেছিল, তাহলে এই জায়গায় কিন্তু তার বেগ 0 হয় নাই। তাহলে আমাদের কি v স্কয়ারের মান আমরা জানি না। তাহলে v স্কয়ারের মানটাকে বের করে নেই। তাহলে আমাদের v স্কয়ারের মান আমরা বের করব v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh। আচ্ছা এখানে u স্কয়ার তো বুঝলাম আদিবেগ, প্লাস 2g, g কেন দিছি? কারণ বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ছিল, তার মানে এখানে অভিকর্ষ ত্বরণ, এই কারণে আমরা g বসিয়েছি। h কেন বসাইলেন? h কি জিনিস বলো তো? অতিক্রান্ত দূরত্ব। এখানে A থেকে বস্তুটা যখন B তে আসে তখন কি সে h পরিমাণ দূরত্ব অতিক্রম করে, নাকি h মাইনাস x, নাকি x? কোনটা দিব? একটু ভাবো। আমরা দিব h মাইনাস x, কারণ বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ছিল। গতি, আমরা গতি শক্তি নির্ণয় করছি। গতি শক্তি মানে কি? অবস্থান, গতিশীল অবস্থার জন্য। তার মানে যতটুক গেছে ততটুকুতে তার গতি হবে। তাহলে A থেকে যখন সে B তে আসে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? h মাইনাস x। তাহলে আমরা এখানে কি দিব? আমরা এখানে দিব h মাইনাস x। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবা, কারণ তোমাদের যে ভুল হবে সেটা এখানেই হবে। তোমরা সবাই করো কি, এই জায়গায় x আর h মাইনাস x এই উচ্চতাটা গড়মিল করে ফেলো। আমি আরেকবার ছোট্ট করে রিপিট করছি, একটু বোঝার চেষ্টা করো। ভূমি থেকে আমরা সব সময় পরিমাপ করি বিভব শক্তি, এটা মাথায় রাখবে। আমরা যখন বিতে বিভব শক্তি নির্ণয় করব, কত উচ্চতায় আছে ভূমি থেকে সেটা দেখবা, আর গতিশক্তি কি কতটুকু উপর থেকে নিচে নামলো সেইটা দেখবা। এখন যদি তোমাকে বলি যে একটা বস্তুকে নিচ থেকে উপরে ছুঁড়ে মারছি, তাহলে বিভব শক্তি কি, গতিশক্তি কি? তখন তোমাকে নিচ থেকেই পরিমাপ করতে হবে। কেন? কারণ গতিশক্তি সবসময় পরিমাপ করবে বস্তুটা ছিল কই আর কতটুক গেল। বস্তুটা ছিল এতে, কতটুক গেছে বিতে, মাঝখানে দূরত্ব কত? h মাইনাস x, এইটাই হচ্ছে গতিশক্তি। কিন্তু বিভব শক্তি সব সময়ের জন্য ভূমি থেকে উচ্চতা কতটুক সেটা পরিমাপ করবে। তাহলে আমরা u স্কয়ার প্লাস 2g h মাইনাস x পেয়ে গেছি। এখন u এর মান তো 0, তাহলে এটা 0 বসাইলে কি থাকে? 2g h মাইনাস x। এটা হচ্ছে v স্কয়ারের সূত্র এই b এর ক্ষেত্রে। তাহলে v স্কয়ারের মানটা এখানে বসিয়ে দেই। তাহলে হাফ m আর v স্কয়ারের মান হচ্ছে কি 2g h মাইনাস x। এই যে v স্কয়ারের মানটা এইটা বসিয়ে দিলাম এখানে। তাহলে 2 2 কাটা দেই, তাহলে এখানে কি থাকে? mg h মাইনাস mg x। তাহলে আমরা b অবস্থানে বিভব শক্তিও পেয়েছি, গতি শক্তিও পেয়েছি। এখন মোট করি, তাহলে আমরা যদি বলি যে মোট শক্তি EB ইকুয়াল EP প্লাস EK, তাহলে EP এর মান এখানে কত বের করেছি?
mgx আর ek এর মান কত এখানে বের করলাম mgh মাইনাস mgx, তাহলে এইটা আর এটা কাটা, তাহলে কি থাকবে mgh। তাহলে এ তেও আমরা পেয়েছি mgh আর বি তেও কত পেলাম mgh, তার মানে এ এবং বি মিলে গেছে, আশা করা যায় সি মিলবে না, না সিও মিলবে। দেখা যাক কিভাবে আসে। তাহলে আমরা লিখি সি এর ক্ষেত্রে সিতে দেখো বস্তুটার যদি আমরা বিভব শক্তি নির্ণয় করতে চাই তাহলে বিভব শক্তি হচ্ছে mgh। আচ্ছা এইচটা কি ছিল আরেকবার মনে করো তো, এইচ হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় আছে সেইটা, তো এই যে সি জায়গা ওটা তো ভূমিতেই আছে, তাহলে ভূমি থেকে আবার কত উপরে থাকবে 0, সে তো ভূমিতেই আছে, এই কারণে আমরা এখানে গুণ করি কি 0, তার মানে ইপি হচ্ছে কত 0, তার মানে বস্তু যখন উপর থেকে নিচে পড়ে ভূমিতে স্পর্শ করার মুহূর্তে যখন টাচ করতেছে ভূমিটা তখন তার কোনো বিভব শক্তি থাকে না, 0 হয়ে যায়, তার মানে গতিশক্তি হওয়ার চান্স আছে, তাই না? দেখেই মনে হচ্ছে। তাহলে গতিশক্তি বের করি, তাহলে গতিশক্তি হচ্ছে ইকে ইকুয়াল হাফ mv স্কয়ার। এই ভি স্কয়ারের মানটা আবার বের করতে হবে, ইউ স্কয়ার প্লাস 2g। এখন আমি আর উচ্চতা বসাবো না, তোমরা একটু ভাবো এখানে উচ্চতা কি দিব, একটু দেখো বস্তুটা কোত্থেকে আসছিল এ থেকে সিতে, এ থেকে সিতে আসতে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে h পরিমাণ, তাহলে কি আমরা h বসাবো নাকি x বসাবো নাকি এইটা, আমরা বসাবো এবার h, কারণ বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে h পরিমাণ সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করছে, এই কারণে আমরা দেব h। আর ইউ স্কয়ারের মান যেহেতু 0 তাহলে এখানে বসাবো আমরা 2gh, তাহলে এখানে কি বসাবো আমরা হাফ m গুণন 2gh, তাহলে 2 2 কাটা, এখানে থাকে mgh। তাহলে এখন যদি আমরা এই যে সি এর ক্ষেত্রে বিভব শক্তি এবং গতি শক্তি যোগ করি তাহলে কত হবে 0 প্লাস mgh, তাহলে আমরা এখানে লিখব EC ইকুয়াল 0 প্লাস mgh, তাহলে মান কত আসলো mgh, তার মানে এ এর ক্ষেত্রেও mgh, বি এর ক্ষেত্রেও mgh, সি এর ক্ষেত্রেও mgh, তার মানে প্রতিটা ক্ষেত্রে এখানে সি এর পর যদি মন চায় ডিসিই যা মন চায় বসাও, প্রতিটা ক্ষেত্রে গতিশক্তি একই আসবে, মোট শক্তিটা একই আসবে, সেটা হতে পারে বিভব শক্তি, হতে পারে গতি শক্তি। তবে এখান থেকে একটা সামারি বলতে পারি আমি, তা হচ্ছে বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে বা যেখান থেকে ছেড়ে দেওয়া হয় সেই জায়গায় কোনো গতিশক্তি থাকে না, কারণ বস্তুটার তখনও বেগ প্রাপ্ত হয় নাই, পুরাটাই বিভব শক্তি থাকে। আর বস্তুটাকে যখন আমরা ছেড়ে দেই, বস্তুটা যখন ভূমিতে পড়ে তখন এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় সেটা হচ্ছে গতিশক্তি, কারণ তখন ভূমি থেকে কোনো উচ্চতায় থাকে না। আর মাঝখানে এই উচ্চতা আর ভূমি এটা বাদ দিয়ে তুমি যতটুকু নাও প্রত্যেকটার ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে বিভব শক্তিও থাকে গতি শক্তিও থাকে, জাস্ট আমরা কি করি যোগ করি। তো এই যে অঙ্কটা আমি করলাম, এই অঙ্কটা যদি আমরা এবার একটু ম্যাথমেটিক্যালি করি, এটা তো আমি থিওরিটিক্যালি আলোচনা করলাম বা সূত্রটার প্রমাণ দিলাম, আমাদের পরীক্ষায় ম্যাথমেটিক্যালি আসবে। তো ম্যাথমেটিক্যালি কিভাবে আসে আমরা দুই একটা প্রশ্নের মাধ্যমে বুঝতে পারবো, খুব সহজে তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো আমরা দুই একটা ম্যাথের মাধ্যমে দেখি। দেখো এখানে একটা চিত্র দিয়েছি আমি, এখানে একটা বস্তু ভূমি থেকে 120 মিটার উচ্চতায় আছে এবং বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। বস্তুটাকে তুমি যখন ছেড়ে দিচ্ছ তখন হচ্ছে কি ভূমি থেকে 40 মিটার উপরে একটা অবস্থান হচ্ছে বি। তাহলে আমাদের যদি এখানে প্রশ্ন করে এখানে যে অবস্থান আছে কয়টা, এ অবস্থান, বি অবস্থান এবং সি অবস্থান, প্রত্যেকটা অবস্থান ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে উদ্দীপকটি শক্তির নিত্যতার সূত্র সমর্থন করে। আমাদের এই কাজটাই করতে হবে। তাহলে ঠিক আগের মতো আমরা কি করব, এ তে এর বিভব শক্তি গতি শক্তি বের করব, বি এর জন্য গতি শক্তি বিভব শক্তি বের করব এবং সি এর জন্য বিভব শক্তি গতি শক্তি বের করব। তাহলে আমরা খুব সহজেই ম্যাথটা করতে পারবো। চলো শুরু করি। তাহলে আমরা শুরু করি এ দিয়ে। তাহলে আমরা লিখি এর ক্ষেত্রে বিভব শক্তি কি হবে, বিভব শক্তি ইপি হচ্ছে mgh। তাহলে m এর মান কত 5, g এর মান 9.8 এবং h কত, h হচ্ছে 120। তাহলে এটা হবে জুল, কারণ সে 120 মিটার উচ্চতায় আছে।
তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? এখানে m এর মান হচ্ছে 5 গুণ 9.8 গুণ 120। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 5880 জুল। তাহলে এই মানটা আমরা পেয়েছি। এখন এই জায়গায় গতিশক্তি কত? এই জায়গায় গতিশক্তি হচ্ছে 0, কারণ আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বস্তুর কোনো গতিশক্তি থাকে না। তাহলে আমরা বের করলাম, তাহলে মোট শক্তি কত হবে? মোট শক্তি E এ তোমরা জানো বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করতে হয়, তাহলে এইটা আর এটা যোগ করলে কত আসে? এটাই থাকবে, তাহলে 5880 জুল। তাহলে আমরা মূলত A এর ক্ষেত্রে শক্তিটা বের করেছি। এখন আমাদের কাজ হচ্ছে B এর ক্ষেত্রে। তাহলে B এর ক্ষেত্রে আমরা বিভব শক্তি বের করি। বিভব শক্তি কি? EP mg, এখানে আমরা দেব কি h x। তো আমরা সরাসরি মানটা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে বিভব শক্তির ক্ষেত্রে m কি দিব? সরি, এখানে আমরা দেব কি s x দিব আমরা, কারণ ভূমি থেকে কত উচ্চতায় আছে সেইটা বারবার বলছি, বিভব শক্তি হচ্ছে ভূমি থেকে উচ্চতা। তাহলে m এর মান কত? 5, এবং x এর জায়গায় আমরা কত বসাবো? 40। কেন 40? কারণ কত উচ্চতায় আছে সেটা। তাহলে আমরা গুণ করে দেখি কত আসে। তাহলে এখানে বিভব শক্তি এসেছে 1960। তাহলে এবার গতি শক্তি বের করি। তাহলে লিখি আমরা গতি শক্তি E কে ইকুয়াল হাফ mv²। এই v² এর মানটা বের করে নেই। তাহলে v² ইকুয়াল u² প্লাস 2g h x। কেন h x বসিয়েছি তোমরা জানো, একটু আগে আলোচনা করেছি। তাহলে u এর মান 0, তাহলে 2g h x এই জিনিসটা থাকে। তো আমরা এটা করি কি, মানটাই বসিয়ে দেই। তাহলে 2 9.8 এবং h x সে কতদূর উচ্চতা অতিক্রম করেছে? a থেকে যখন সে b তে এসেছে, দেখো এটা যদি 120 হয়, এটা যদি 40 হয়, তাহলে এই জায়গাটা কত? 80 না? কারণ সে 80 মিটার অতিক্রম করেছে। 80 আর 40 120, তাহলে 80 মিটার আমরা এখানে বসাবো। তাহলে এখানে বসাবো আমরা 80। তাহলে এর মানটা আমরা বের করি। তাহলে এর মান আসছে 1568 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। অনেকে ভাবতে পারো এটা কিভাবে আসছে। দেখো v এর একক কি? v এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে যদি স্কয়ার করি তাহলে কি হয়? m স্কয়ার, এটা হয় না? এই কারণে আমি এই জিনিসটা বসিয়েছি আর কি। তোমরা চাইলে যদি মনে করো যে রিস্ক নেব না, তাহলে এককটা না লিখলেও সমস্যা নেই, তবে লেখা ভালো, না লিখলে আবার প্রবলেম। তাহলে এখানে গতিশক্তিতে মান বসিয়ে দেই। তাহলে হাফ m এর মান কত? 5, আর v স্কয়ারের মান হচ্ছে 1568। তোমরা এখানে একটা কমন ভুল করবা, ভুলটা একটু পরে বলি। কেউ আর ভাবেও না ভাই এত বলতেছে কেন যে ভুল করব। আসলে তোমরা ভুল করো, এগুলা আমরা দেখি, তো তাই একটু বলি যে আসলে আমার যে স্টুডেন্টরা তারা কোথায় ভুল করে। সবাই ভুল করে কি, এই জায়গাতে এখানে অলরেডি v স্কয়ারের মান বসিয়েছে, বের করছে, আবার এই জায়গায় স্কয়ার বসিয়ে দেয়। তারা ভুলেই যায় যে আমি তো স্কয়ারের মান বের করছি, তারা আবার স্কয়ার কেন দেব? এটা তোমরা অনেকেই করবা, তো এই বিষয়টাকে অ্যালার্ট থাকিও। অনেকে ভাবতে পারো যে ভাই আপনি এখানে v এর মানটা বসান, v এর মানটা বের করে এখানে স্কয়ার করেন, তাও করা যায়। তো কি জন্য দরকার বলো? আগেই যদি v স্কয়ারের মানটা বের করি, ওই মানটা যদি এখানে সরাসরি বসিয়ে দেই, তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমাদের একটা পরিশ্রম বেঁচে গেল না? এই কারণে আমরা এই কাজটা করি। তাহলে আমরা মোট শক্তি বের করি। মোট শক্তি তাহলে কত হবে? মোট শক্তি Eb হচ্ছে, তার বিভব শক্তি ছিল 1960, আর গতি শক্তি হচ্ছে 3920। তাহলে যোগ করে কত আসবে? এটাই আসবে। যদি বিশ্বাস না হয় যোগ করে দেখতে পারো। তাহলে b এর ক্ষেত্রে আমরা বের করলাম। এখন আমরা কি করব? c তে। c এর ক্ষেত্রে আমরা জানি বিভব শক্তি কি থাকবে? থাকবে না। তাহলে আমরা লিখব বিভব শক্তি EP 0, আর গতি শক্তি কি হবে?
গতিশক্তি ইকে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখানে তোমরা ভি স্কয়ারের মানটা বের করবা। তো আমরা এখানে দেখিয়েছি আমি যে ভি স্কয়ারের মানটা আলাদা ভাবে কিভাবে বের করে। তোমরা চাইলে আলাদা না করে এখানেও করতে পারো। কিভাবে? এই যে এখানে দেখো হাফ এম ভি স্কয়ার মানে কি ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে ওখানে m ইউ স্কয়ার তো 0 থাকে, তাহলে 2gh 2 2 কাটা, তার মানে mgh। তাহলে m এর মান 5, g এর মান 9.8 এবং h হচ্ছে 120। তাহলে যে গুণ করলাম 5880 জুল। দেখছো যে এখানে a তেও যা এসেছে, b তেও তাই এসেছে এবং c তেও তাই এসেছে। কারণটা যদি যোগ করো তাহলে কত আসবে? 5880 আসবে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শক্তির মান একই আসবে। তাহলে এভাবেই আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটাই হচ্ছে নিত্যতার সূত্র। কারণ এখানে একটা জিনিস আমরা পাচ্ছি যেটা আমি লিখতে পারি এভাবে, EA সমান EB সমান EC। এই কথাটা আমরা লিখতে পারবো। EA ইকুয়াল EB ইকুয়াল EC, মানে A তে মোট শক্তি, B তে মোট শক্তি এবং C তে মোট শক্তি সবগুলা সমান। প্রতিটা ক্ষেত্রে যদি শক্তির মান সমান থাকে, তারা জায়গা পরিবর্তন করলো অথচ শক্তির মান একই থাকলো, তার মানে এটা দিয়ে আমরা কি বুঝি? শক্তি সৃষ্টিও হয় নাই, ধ্বংস হয় নাই, যা ছিল তাই আছে, জাস্ট পরিবর্তন হয়েছে। এখানকার বিভব শক্তিটা এখানে গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানকার বিভব শক্তি মাঝখানে গতি শক্তি এবং বিভব শক্তি দুইটাতেই রূপান্তরিত হয়েছে, ভাগ হয়ে যাচ্ছে, বাট মোট যে পরিমাণ সেই পরিমাণটা একই আছে। এখন এই উদ্দীপক থেকে আবার আরো কিছু কোশ্চেন করা যায়। তো এরকম আমরা একটা কোশ্চেন দেখি, তাহলে বাকি যে কোশ্চেনগুলো আশা করা যায় সেগুলো তোমরা আনসার করতে পারবে। তো আমরা শুরু করি। দেখো এখানে একটা প্রশ্ন তুলে রেখেছি আমি। এরকম প্রশ্নটা, স্থির অবস্থান A থেকে, এই যে স্থির অবস্থান দেখতেছে একটা বিন্দু A, এই জায়গা থেকে 10 কেজি ভরের একটা বস্তু মুক্তভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে যদি আমরা ছেড়ে দেই তাহলে কোথায় কোথায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আমাদের এখানে কিওয়ার্ড কোনটা? আমাদের বের করতে হবে কোথায়, জায়গা বের করতে হবে। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এই জায়গাগুলো আমাদের নোট করতে হবে। এই কোশ্চেনগুলো অন্যভাবেও থাকতে পারে। কিরকম? বলতে পারে কোথায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে, কোথায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে, কোথায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, 3 গুণ হবে, দ্বিগুণ হবে, 1/4 হবে। মানে যা মন চায় তাই করো, কিন্তু প্রসেস একই প্রশ্ন, একই টেকনিক, একই রকম অ্যান্সার। তাহলে আমরা শুরু করি কিভাবে করব। এটা খুবই সহজ একটা প্রশ্ন, দেখো কিভাবে করতেছি আমি। তাহলে আমরা প্রথমেই মনে করি, ধরি ভূমি থেকে h মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি, এই যে এই কোশ্চেনটা যেটা লিখেছি না আমি সেটা লিখতেছি, বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আমি এখানে একটা উচ্চতা ধরলাম, ধরো যে এই উচ্চতাটা হচ্ছে এইটা, h মিটার উচ্চতা। তাহলে এটা কত হবে? 10 বিয়োগ h। এখান থেকে এই উচ্চতাটা হবে 10 বিয়োগ h। তাহলে আমরা যদি এই জায়গাটাতে বের করি তাহলে আমাদেরকে কি বের করতে হবে? বিভব শক্তি বের করতে হবে, গতি শক্তি বের করতে হবে। তাহলে আমরা ওই জায়গার জন্য বিভব শক্তি বের করি। তোমাদের নিশ্চয়ই মনে আছে বিভব শক্তি সবসময় ভূমি থেকে উচ্চতা পরিমাপ করতে হয়। তাহলে EP ইকুয়াল mgh। এখানে mgh আমি বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা মান বসাই। তাহলে m এর মান কত? m হচ্ছে 10, g হচ্ছে 9.8 এবং h আমরা জানি না, তাহলে 98h। এটা হচ্ছে বিভব শক্তির মান, আমি জাস্ট গুণ করে দিয়েছি আর কিছুই করি নাই। তাহলে এবার গতিশক্তি বের করি। তাহলে গতিশক্তি EK ইকুয়াল হাফ mv স্কয়ার। তাহলে এখানে হাফ, m এর মান কত? 5, সরি m এর মান হচ্ছে এখানে 10 কেজি, এর আগে 5 কেজি করেছিলাম ওটাই বসিয়ে দিচ্ছিলাম। আর v স্কয়ারের মান কত? v স্কয়ার হচ্ছে u স্কয়ার প্লাস 2g h মাইনাস, সরি আমরা এখানে বসাবো k
কি পরিমাণ উচ্চতা অতিক্রম করেছে 10 - h। কিভাবে? এই যে এই থেকে যখন এই জায়গায় আসছে সে কতটুকু উচ্চতা দূরত্ব অতিক্রম করেছে 10 - h। পুরোটা ছিল কত, সরি এটা পুরো উচ্চতা ছিল 60 মিটার, পুরো উচ্চতা ছিল 60 মিটার। তাহলে আমরা এখানে বসাবো কি 60 - h, এটা 10 না, এটা আমি ভুল করেছি, এটা ওজন ছিল, ভর ছিল 10 কেজি। তাহলে 60 - h এবং এটা হচ্ছে v স্কয়ারের মান। তাহলে যদি আমরা এটা গুণ করি তাহলে 5 আর u স্কয়ারের মান তো 0 থাকবে। তাহলে এখানে কি থাকবে 2 গুণন 9.8 g এর মান এবং 60 - h থেকে যাবে। তাহলে আমরা এখানে কি করেছি বলতো, এখানে হাফ বসিয়েছি, m এর মান ছিল 10, u স্কয়ার প্লাস 2g কি পরিমাণ উচ্চতা অতিক্রম করেছে 60 - h। তাহলে এখানে দেখো 5 দুগুণে 10, 10 গুণন 9.8 করলে 98 হচ্ছে, 98 60 - h। এই কাজটি আমি করেছি। তাহলে ওই জায়গাটাতে বিভব শক্তি বের করেছি, গতি শক্তি বের করেছি। এখন আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্ন মতে আমাদেরকে জানতে চেয়েছে, ভালো করে এই জায়গাটা খেয়াল করবা, গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে আমরা যদি গতি শক্তি লিখি, গতি শক্তি হচ্ছে গতি শক্তি হচ্ছে ইকে, আর ওই পাশে কি লিখেছে বিভব শক্তি ইপি। তাহলে গতি শক্তিটা কি হবে বিভব শক্তির দ্বিগুণ। কার দ্বিগুণ? বিভব শক্তির। তার মানে দেখো তো এরকম কিনা, বিভব শক্তিকে দ্বিগুণ করলে গতি শক্তির সমান হয়, গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ। তোমাদের যদি এই জায়গায় প্রশ্নে বলতো যে গতি শক্তি বিভব শক্তির সমান, তাহলে সমান করে দিতা। যদি বলতো এটা অর্ধেক, তাহলে হাফ বসিয়ে দিতা। মানে এখানে যেরকম বলবে এখানে সেই রকম করতে হবে। কিন্তু এই জায়গা থেকে এই জায়গাটা পুরাটা একই থাকবে, বিভব শক্তিও এভাবে বের করবা, গতি শক্তিও এভাবে বের করবা। শুধু এই জায়গাটা কি করবা, এই জায়গায় শুধু মানটা বসিয়ে দিবা আর ইকুয়েশনটা একটু চেঞ্জ করবা, আর কিচ্ছু না। তাহলে ইকের মানটা কত এখানে বের করেছি আমরা 98 60 - h ইকুয়াল টু ইপি এর মান বের করেছি আমরা 98 h। তাহলে দুই পাশ থেকে 98 বাদ দেই, তাহলে দুই পাশ থেকে যদি 98 বাদ দেই তাহলে কি থাকবে 60 - h ইকুয়াল টু h। আবার বলতেছি 98 বাদ, তাহলে h এর সাথে 2 গুণ করলে কত হয় 2h। 60 - h টা ওই পাশে পার করাই, তাহলে কি হবে 3h বা h ইকুয়াল কত হবে 20 মিটার। এটা আসলো মান। তাহলে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এই কোশ্চেনগুলো এরকম করেই করতে হবে। এখানে যে কোনো ধরনের কোশ্চেন থাক, এখানে যদি সমান বলতো সমান বসাবা, মান বের হবে, প্রত্যেকটা জায়গায় একই জিনিস বের হবে। এভাবে তোমরা খুব সহজে এই ধরনের কোশ্চেন করতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছো যে শক্তি নিত্যতা সূত্র কিভাবে প্রমাণ করতে হয়, শক্তি নিত্যতা সূত্রের পরীক্ষাগুলো কিভাবে করতে হয়, যে প্রশ্নগুলো থাকে প্রশ্ন দিয়ে, এবং এই ধরনের কোশ্চেন এগুলো তোমরা করতে পারবে। তো এই ছিল এই ভিডিওটি। এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে শক্তি নিত্যতার সূত্র বা সংরক্ষণশীলতার সূত্র থেকে যে সকল প্রশ্ন আসে সে সকল প্রশ্নের অ্যান্সার করতে হয়। তোমরা বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করো, আর ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। আর যদি এই প্রশ্ন সম্পর্কিত কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে কমেন্টস বক্সে তোমরা জানাবা। আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিতে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আসাদ এডুকেয়ারের সাথে থাকো। ধন্যবাদ।